বেঙ্গলি লাভ স্টোরি আমার তুমি পরবর্তী পর্ব 55 নম্বর পর্ব শুরু করছি। আশা করি সকলের ভালো লাগবে। আগের পর্বগুলো খুব সুন্দর হয়েছে, শুনতে থাকুন। এই পর্বটা শুরু করছি। সকাল থেকেই রাত্রির মনটা খুব ভালো। আজ সেদিনের যে শ্যুটটা শ্যুটটা রিশ্যুট করতে হবে নিশীথ বলেছিল। সকালে ঘুম থেকে উঠেই নিয়ম মাফিক ওয়ার্কআউট সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ল লোকেশনের উদ্দেশ্যে। একটা হালকা হাসি যেন লেগেই আছে ঠোঁট দুটোয়। এত আনন্দের কারণটা কি যেন নিজেই জানে না। আমি আগেই পৌঁছে গিয়েছে সেটে। রাত্রিকে দেখে হেসে এগিয়ে এসে বলল, গুড মর্নিং ম্যাম। রাত্রি পাল্টা একটা মিষ্টি হাসি ফিরিয়ে দিয়ে বলল, গুড মর্নিং আমি যেন একটু অবাকই হলো। এত তাড়াতাড়ি রাত্রিকে এতটা স্বাভাবিক দেখতে পাবে হয়তো আশা করেনি। আর তাছাড়াও শুধু স্বাভাবিক নয়, রাত্রি যে কোনো কারণে খুব খুশি সেটাও বুঝতে পারছি আমি। রাত্রি ঠিক সময় মতো তৈরি হয়ে শ্যুট শুরু করলো, যেন আগের থেকে অনেক বেশি প্রাণবন্ত। ফটোগ্রাফার, ডিরেক্টর সবাই ওর কাজে খুব সন্তুষ্ট হলেন। কিন্তু থেকেই রাত্রির চোখ দুটো যাকে খুঁজে চলেছে সে কোথায়? এসে থেকেই দেখেছে নিশীথ কোথাও নেই। একবার একটু সাহস করে একজন স্টাফকে ডেকে জিজ্ঞেস করে জানতে পারল সে এখনও আসেনি, তবে আসার কথা আছে। রাত্রিও তো তেমনটাই জানে। আজ শেষ দিন, নিশীথ তো আসবেই বলেছিল, তবে এখনও এলো না কেন? মাঝে মধ্যেই রাত্রি নিজেকে ধমক দিচ্ছে, এভাবে নিশীথের জন্য অপেক্ষা করার কি আছে? কিন্তু মন বলে কথা, সে কি কারোর শাসন মানে? তাই রাত্রির অবাধ্য চোখ দুটো থেকেই চলে যাচ্ছিল দরজার দিকে। অবশেষে লাঞ্চ ব্রেকের পর রাত্রির প্রতীক্ষার অবসান ঘটল। নিশীথ সেটে ঢুকছে, সেই পুরনো চালে। গাঢ় ছাই রঙের স্যুট, চোখে একটা মানানসই সানগ্লাস, বাঁ হাতে কবজিতে বাঁধা একটা দামি ব্র্যান্ডেড ঘড়ি, আর ডান হাতে একটা সুদৃশ্য ব্রেসলেট, যে কোনো মেয়ের হৃদস্পন্দন স্তব্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতেই ঠিক ডিরেক্টরের পাশে গিয়ে বসলো। রাত্রি যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিল। ফটোগ্রাফারদের ডাকে যেন একটা ঘোরের মধ্যে থেকে জেগে উঠে আবার কাজে মন দিল। নিশীথ বসে সবটাই দেখল একদম শেষ পর্যন্ত। যখন অবশেষে সবটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, তখন সবাই একে অপরকে কংগ্রাচুলেট করতে ব্যস্ত হয়ে পড়ল। আসলে আগের দিন ওই ঘটনাটার জন্য সবারই মনটা একটু খারাপ ছিল, তাই আজকে সবটা নির্বিঘ্নে মিটে যাওয়ায় সবাই খুব খুশি। রাত্রি অপেক্ষা করছিল কখন নিশীথ ওকে অভিবাদন জানাবে, ওর কাছে আসবে। নিশীথ এলো না, শুধু একবার চোখাচোখি হতে আলতো একটা হাসলো। রাত্রির একটু খারাপ লাগলো, কেন সেটা ওর জানা নেই, কিন্তু খারাপ লাগলো। রাত্রি উঠে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলো নিশীথ তখনও বসে ফটোগ্রাফারের সাথে কথা বলছে। ওর অকারণ খারাপ লাগাটা এক প্রকার জোর করেই মন থেকে সরিয়ে দিল। মনে মনে ঠিক করলো আজ নিশীথকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ এরপর আবার কবে দেখা হবে, না আদৌ দেখা হবে কিনা, শ্যুট তো হয়েই গেল। কথাটা কেন যেন পুরো ভাবতে পারল না রাত্রি। নিশীথের সঙ্গে আর দেখা হবে না, এটা ভাবতেই মনটা কেমন যেন উদাস হয়ে গেল রাত্রির। রাত্রি নিজেকে ভীষণ বিভ্রান্ত মনে হলো, যেন নিজের মনের অবস্থাটা নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না। রাত্রি আবারও সব এলোমেলো চিন্তাগুলোকে একপাশে সরিয়ে এগিয়ে গেল নিশীথের দিকে। ততক্ষণে নিশীথ কথা শেষ করে উঠে দাঁড়িয়েছে। রাত্রিকে দেখে একটু হেসে বলল, গ্রেট জব মিস রাত্রি, অ্যান্ড থ্যাঙ্কস ফর ইউর হার্ডওয়ার্ক। থ্যাংক ইউ। রাত্রি একটু ভেবে বলল, মিস্টার আগরওয়াল, আমার আপনাকে কয়েকটা কথা বলার ছিল। ইয়া শিওর, বলুন। না মানে, ওহো, ওকে, আসুন আমার সঙ্গে আমার কেবিনে। নিশীথ রাত্রিকে নিয়ে ওখানে ওর আলাদা যে কেবিনটা আছে ওখানেই নিয়ে গেল। রাত্রির মনে হচ্ছে ওর বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। অযথা এমন হওয়ার কারণটা রাত্রি ঠিক বুঝতে পারল না। নিশীথ ওকে বসতে বলে নিজেও বসলো। রাত্রি সোফায় বসে একটু ইতস্তত করতে লাগলো। নিশীথ সেটা লক্ষ্য করেই বলল, প্লিজ ডোন্ট হেজিটেট, আপনি যা বলতে চান বলুন। রাত্রি যেন নিজেকে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, আসলে সেদিন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি আপনাকে ঠিকমতো ধন্যবাদটুকুও দিতে পারিনি। অবশ্য আপনি যা করেছেন তার জন্য ধন্যবাদ শব্দের যথেষ্ট নয়। আমি হয়তো আমার গোটা লাইফেও আপনার এই ঋণ শোধ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আপনাকে ধন্যবাদটুকু তো দিতেই পারি। সেদিন যদি আপনি না থাকতেন। রাত্রি কথাটা শেষ করতেই পারল না। নিশীথ তার আগেই বলে উঠল,
ওসব কথা বাদ দিন। দেখুন মিসরাত্রি, আমি মনে করি যেটা মনে করলে কষ্ট ছাড়া অন্য কিছু পাওয়ার কোনো আশা নেই সেটা ভুলে যাওয়াটাই বেটার। আপনাকে তাই বলছি, ভুলে যান। আই নো ভুলে যাওয়া বললেই ভুলে যাওয়া যায় না সহজে, কিন্তু ট্রাই টু ফরগেট দ্যাট। আর প্লিজ আমাকে থ্যাঙ্কস জানাবেন না, এমন কিছুই করিনি আমি। বরং আমার আপনাকে সরি বলা উচিত। যতই হোক না কেন কিছুটা দায় আমার থেকেই যায়। নো মিস্টার আগারওয়াল, এটা আপনি ভুল বললেন। আমি সেদিনও আপনাকে বলেছিলাম, অ্যান্ড আই গেস কুহেলিও আপনাকে এটাই বলেছে, দুর্ঘটনায় কারোর হাত থাকে না। সো প্লিজ নিজেকে শুধু শুধু দোষ দেবেন না। কুহেলির নাম শুনে নিশীথের অভিব্যক্তি যেন সামান্য পরিবর্তিত হলো, কিন্তু সেটা রাত্রির দৃষ্টিগোচর হলো না। নিশীথ সামান্য একটু হেসে বলল, আই নো, বাট স্টিল আমি এখনও এটাই বিলিভ করি দ্যাট কিছুটা হলেও আমার দায় আছে, কারণ এটাই ফ্যাক্ট। আর নিজের দায় এড়ানোর মতো মানুষ এই নিশীথ আগরওয়াল নয়। রাত্রির যেন কথাটা খুব খারাপ লাগলো। দায়? তবে কি নিশীথ সত্যিই শুধু দায় পালন করার জন্য এত সব কিছু করলো? সব কিছু যেন কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। নিশীথ এবার উঠে দাঁড়িয়ে বলল, সরি মিস রাত্রি, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন না বেরোলে লেট হয়ে যাবে। রাত্রিও উঠে দাঁড়িয়ে একটু যেন জোর করেই হাসলো। নিশীথ হাসি মুখে ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার সঙ্গে কাজ করে খুব ভালো লাগলো। আই হোপ ভবিষ্যতে সুযোগ হলে আমরা আবার একসাথে কাজ করতে পারবো। রাত্রি নিশীথের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে বলল, অফকোর্স। গুড বাই মিস রাত্রি, ভালো থাকবেন। নিশীথ আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাত্রির মনটা আবারও একটা অজানা খারাপ লাগায় ভরে উঠল। রাত্রিও ধীর পায়ে এসে নিজের গাড়িতে উঠে বসলো। আমি ওকে দেখি বুঝলো কিছু একটা হয়েছে, কিন্তু কিছু বলল না। জানে বলে লাভ নেই, রাত্রি এখন কিছুই বলবে না। গাড়িটা ছুটে চলেছে, তার সঙ্গে রাত্রির ভাবনাগুলো। নিশীথের সেদিনের ব্যবহারের সঙ্গে আজকের ব্যবহারের যেন কোনো মিল নেই, কিন্তু এটাই তো স্বাভাবিক, তাই না? নিশীথের কাছ থেকে তো এটাই প্রত্যাশিত ছিল। সেদিনের পরিস্থিতি অন্য ছিল, তার সঙ্গে গুলিয়ে ফেললে হবে কেন? কিন্তু রাত্রি এত খারাপ লাগছে কেন? চোখের কোণ দুটো এমনভাবে ভিজে উঠছে যেন, কেন ভিজে উঠছে রাত্রির, তার প্রশ্ন অজানা। উত্তর রাত্রি জানে না, আর জানতেও চায় না। নিশীথ দাঁড়িয়ে আছে রাত্রিবেলায় নিজের রুমের খোলা জানলাটার পাশে। ঠান্ডা ঠান্ডা হাওয়া যেন নিজের শীতলতা করে ওর মনে পৌঁছে দিচ্ছে। রাত বেশ গভীর, প্রায় 1:30 বাজে চলেছে, কিন্তু নিশীথের চোখে ঘুম নেই। এমনটা অবশ্য আজ প্রথম হচ্ছে না, মাঝে মধ্যেই হয়। আর বিশেষ করে যখন হয় তখন ওর মনটা কোনো কারণে অশান্ত থাকে। নিশীথ নিজের বাইরের আবরণের আড়ালে ওর প্রকৃত সত্তাটাকে খুব যত্ন করে লুকিয়ে রেখেছে। সে চায় না ওর এই রূপটা কারোর দৃষ্টিগোচর হোক। যার সামনে নিজেকে মেলে ধরতে চেয়েছিল তাকেই যখন না, ঘুরে ফিরে আবার সেই ভাবনাগুলো যেন ফাঁক পেলেই উঁকি দিয়ে যায়। নিশীথ কেন বোঝে না। নিশীথ নিজের ডান হাতটা উঁচু করে একবার ব্রেসলেটটায় হাত বুলালো। একটা অদ্ভুত রকম শান্তি অনুভব করে যেন। কুহেলির ওকে দেয়া প্রথম উপহার, হয়তো শেষও। ওটাই কুহেলির স্পর্শ জড়িয়ে আছে, তাই ভুলেও এক মুহূর্তের জন্য নিশীথ ওই ব্রেসলেটটাকে নিজের থেকে বিচ্ছিন্ন করে না, আজ অবধি কোনোদিনও করেনি। আপনারা আবার ভুল বুঝবেন না যেন। না, নিশীথের মনে কুহেলিকে পাওয়ার কোনো রকম ইচ্ছে নেই, কিন্তু মনের গভীরে সবার অলক্ষ্যে ভালোবেসে যেতেই বা দোষ কোথায়? নিশীথ জানে কুহেলি আলেককে ভালোবাসে, আর আলেকও নিজের প্রাণের থেকেও বেশি কুহেলিকে ভালোবাসে। তাই নিশীথ অযাচিত বাধা হয়ে দাঁড়ানোর ইচ্ছে কোনোটাই ওর মধ্যে নেই। তাছাড়াও জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। কিন্তু মাঝে মাঝে ওপরে বসে থাকা ভাগ্য বিধাতার ওপর খুব রাগ হয়। কি এমন ক্ষতি হয়ে যেত যদি কুহেলি জীবনে আলেখের জায়গায় সে থাকতে পারত? কিন্তু না, সেটা ওই ক্ষণিকের দুঃখ প্রকাশ মাত্র। নিশীথ মন থেকেই চায় কুহেলি খুব ভালো থাকুক, নিজের ভালোবাসার মানুষটাকে সঙ্গে নিয়ে ভালো থাকুক। যেদিন থেকে কুহেলিকে পাওয়ার শেষতম আশাটুকুও মিলিয়ে গেছিল, তারপর থেকেই এই হঠাৎ অনিদ্রার উপদ্রব শুরু হয়েছে। নিশীথ কুহেলিকে একতরফা ভালোবেসেই যায়। কতজনই পারেন বলুন তো এভাবে কোনো কিছুর না বিনিময়ে ভালোবেসে যেতে? মনের কোণায় কুহেলির জায়গা সবসময় সেখানেই থাকবে।
আজ আবার ওর ওপর রুষ্ট হয়েছে নিদ্রা দেবী। নিশীথ একভাবে চেয়ে আছে আকাশের দিকে। আজ বোধহয় পূর্ণিমাবায়ক চাঁদটা যেন একটু বেশি উজ্জ্বল মনে হচ্ছে। মেষ কালো আকাশের প্রেক্ষাপটে উজ্জ্বল চাঁদের এমন মোহময়ী রূপ দেখে হয়তো সবার মনেই অনুরাগের সঞ্চয়ন জাগ্রত হয়ে ওঠে। কিন্তু নিশীথের মনে হলো দূর আকাশের ওই চাঁদটাও যেন ওর মতোই বড্ড একা। একটা বিদ্রূপের হাসি নিশীথের ঠোঁটের কোণায় ফুটে উঠেই মিলিয়ে গেল। জানালার পাশ থেকে সরে এসে আবার নিজের নরম বিছানায় গা এলিয়ে দিল। নিজের ভাবা কথাগুলো মনে করে নিজেরই হাসি পেল নিশীথের। ভাবা যায় নিশীথ আগরওয়াল কিনা এইসব চাঁদ আর তারা ফুল এইসব নিয়ে ভাবছে। চোখ দুটো বন্ধ করে একটু নিদ্রা দেবীর আরাধনায় মন দিল। যদি দেবী দয়া করে একটু নিদ্রা আসে, কিন্তু বিছার চেষ্টা করে দেবী যে বিরূপ, সেই বিরূপই রয়ে গেল। নিশীথ আবার উঠে বসলো। ঘুম না আসলে এভাবে চুপচাপ শুয়ে থাকা যায় না। আজ আর ঘুম আসবে বলে মনে হচ্ছে না। আসলে মনটাই যদি অশান্ত হয়ে থাকে তাহলে আর কি। আজকে অবশ্য এই অশান্ত মনের কারণ কিন্তু কুহেলি নয়, রাত্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনার। নিশীথ অতি বিচক্ষণ ব্যক্তি। রাত্রির তার প্রতি ব্যবহারের পরিবর্তন ওর নজর এড়ায়নি কিন্তু। কারণে অকারণে রাত্রির মুগ্ধ চোখের চাউনি বারবার ওকে ছুঁয়ে যাওয়া, হঠাৎ করেই কাজে অন্যমনস্ক হয়ে পড়া, আর নিশীথের দিকে তাকালেই রাত্রির ঠোঁট জুড়ে খেলে যাওয়া একটা আলতো হাসি, এর কোনোটাই কিন্তু নিশীথের দৃষ্টি এড়িয়ে যায়নি। এর কারণটাও আন্দাজ করা ওর পক্ষে খুব একটা কষ্টসাধ্য নয়। নিজেরই খুব অবাক লাগছিল ভেবে যে হঠাৎ রাত্রির জন্য সে এতটা চিন্তিত কেন হয়ে পড়েছিল। নিশীথ নিজেকে একটা যুক্তিসঙ্গত কারণ বোঝাতে পারলেও রাত্রির পক্ষে সেটা হয়তো সম্ভব নয়। বিশেষ করে মেয়েরা এমনিতেই একটু বেশি ইমোশনাল হয়। রাত্রি যে অন্যদের তুলনায় একটু বেশি ইমোশনাল, সেটা নিশীথ এই কদিনে বুঝতে পেরেছে। ওরকম একটা ঘটনার সময় যে পাশে থাকবে মানসিকভাবে, যে পাশে দাঁড়ানোর চেষ্টা করবে, খুব স্বাভাবিকভাবেই তার প্রতি একটা দুর্বলতা আপনা থেকেই জন্ম নেয়। রাত্রির মনেও ঠিক এই কারণেই নিশীথের প্রতি একটা দুর্বলতা জন্ম নিয়েছে, যেটা নিশীথের নজর এড়িয়ে যায়নি। নিশীথ সবটাই বুঝতে পেরেছে, কিন্তু নিশীথ এই দুর্বলতাটাকে এগোতে দিতে চায় না। কারণ নিশীথ নিজেকে খুব ভালো করে জানে ওর মনে রাত্রির প্রতি কোনো রকম দুর্বলতা বা অনুভূতি কিছুই নেই। হয় আগের মতো ওকে দেখলে বিরক্ত হয় না ঠিকই, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। নিশীথ নিজেও সেদিনই তার ব্যবহারে একটু অবাক হয়েছিল। আসলে ওরকম একটা পরিস্থিতিতে আগে কখনো নিশীথ পড়েনি, কোনোদিনও পড়েনি। সেদিন রাত্রির জায়গায় অন্য কেউ থাকলেও সে একই কাজ করত। হয়তো কেন করতই, যেই থাকুক না কেন। ওরকম একটা দুর্ঘটনার পর একটা মেয়ের জন্য চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক ছিল। এগুলো নিশীথ বুঝলেও রাত্রি হয়তো বোঝেনি। তাই নিশীথের প্রতি ওর মনে একটা দুর্বলতা জন্ম নিয়েছে, হয়তো কিছু অনুভূতিও, যেটা আন্দাজ করি নিশীথ রাত্রির সাথে যতটা সম্ভব ফর্মাল বিহেভ করেছে আজকে। আসলে কাউকে আশার আলো দেখিয়ে হঠাৎ একদিন তাকে অন্ধকারে ঠেলে দেওয়ার থেকে শুরুতেই সেই ক্ষীণ আলোটা নিভিয়ে দেওয়া উচিত বলে নিশীথ মনে করে। তাতে কষ্টটা অনেকটা কম হয়। আর তাছাড়াও রাত্রির মনে যেটা সৃষ্টি হয়েছে সেটা শুধুই একটা মোহ, কৃতজ্ঞতার আবেশে সৃষ্টি হওয়া একটা দুর্বলতা মাত্র, যাকে বাড়তে না দেওয়াই ভালো বলে নিশীথ মনে করে। কারণ মোহ বা ভালোবাসার অনুভূতিগুলোর মধ্যে তফাৎ অনেকটা। জীবনে এরকম অনেক মেয়ের সঙ্গেই ওর আলাপ হয়েছে, যারা তার মোহে আবিষ্ট হয়েছিল। ক্ষণিকের মোহ, রাত্রিটাও তার ব্যতিক্রম নয়। হয়তো রাত্রি নিজেও এখনও ভালো করে বুঝে উঠতে পারেনি, তাই নিশীথ এই ব্যাপারটাকে অঙ্কুরেই বিনষ্ট করতে চেয়েছিল। আর তাই আজ আবার ঠিক আগের মতোই ব্যবহার করেছে নিশীথ রাত্রির সঙ্গে। আগের মতো রূঢ় ব্যবহার করেনি, রেগেমেগে কিছু বলেনি, কিন্তু কোনো রকম অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণও করেনি। নিশীথের মতে এটাই ঠিক, কিন্তু এই সবটাই শুধুমাত্র নিশীথের দৃষ্টিকোণের চিত্র। নিজের মতো করেই নিশীথ সবটা ভেবে নিয়েছে। হয়তো তার ভাবনাগুলোও সঠিক, আবার নাও তো হতে পারে। রাত্রির মনের অনুভূতিগুলোকে নিজের মতো করে ভেবে নিলেই যে সেগুলো সঠিক হবে, আর তার তো কোনো মানে নেই, তাই না? কিন্তু নিশীথ যেটা ঠিক মনে করেছে, যেটাও বুঝতে চায় সেটাই বোঝে, তাই সেটাই করেছে। এখন দেখা যাক ভবিষ্যতের গর্ভে যে উত্তরগুলো নিহিত আছে তারা যখন যথাসময়ে আত্মপ্রকাশ করবে, তার জন্য নিশীথের ভাবনাগুলো সঠিক প্রমাণ হয় নাকি ভুল। প্রায় ভোরের দিকে নিশীথের ওপর নিদ্রাদেবীর বোধহয় দয়া হলো। শেষমেশ নিশীথের চোখেও ঘুমের ছোঁয়া লাগলো। আজ রবিবার,
এই দিনটা আলেখের বড্ড প্রিয়। আগে ছিল না, কিন্তু এই গত কয়েক মাস যাবৎ হয়েছে। আগে তো কাজ পাগল আলেখের কাছে সপ্তাহের অন্য দিনগুলোর সঙ্গে রবিবারের বিশেষ কোনো পার্থক্য ছিল না। শুধু অফিসটাই যা থাকে না, কিন্তু কাজ বাড়িতে বসেও পুরোদমেই চলতো। সে কাজ এখনও চলে, কারণ আপনারা তো জানেনই কুহেলি নিজেও কী পরিমাণ কাজ পাগল মেয়ে। তবে কাজের পরিমাণটা আগের থেকে অনেক কম, বরং এখন রবিবারের গোটা দিন জুড়ে সুযোগ পেলেই চলতে থাকে তাদের প্রেমে পরিপূর্ণ খুনসুটি। যদিও তার সম্পূর্ণ উদ্যোক্তা আলেখ, কিন্তু তাই বলে কুহেলি যে খুশি হয় না এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। আলেখের থেকেই ওর কাজের মাঝে গিয়ে বিরক্ত করে। ছোট ছোট ছেলে মানুষই করা সবটাই কুহেলির ভীষণ উপভোগ করে। আজকের দিনটাও তার ব্যতিক্রম নয়। কুহেলি ব্রেকফাস্ট সেরে দুপুরের খাবারের জোগাড়যন্ত্র করছে, আর আলেখ বারবার এসে ওকে নানাভাবে বিরক্ত করছে। কুহেলি এমনিতেও খুব একটা রান্না করে না, আর করলেও বৃন্দা তাকে হেল্প করে থাকে, কিন্তু আজ বৃন্দা আসেনি। কুহেলি ছুটি দিয়েছে ওকে। কালকের বৃন্দাকে দেখেই মনে হচ্ছিল যেন অসুস্থ। প্রথমে তো কিছু বলছিল না, পরে কুহেলি জোরাজোরিতে শেষে বলেছিল শরীরটা নাকি সকাল থেকেই ভালো লাগছিল না। তাই কুহেলি কালকে আগেই ছুটি দিয়ে দিয়েছিল, আর 2 দিন একটু বিশ্রাম নিয়ে প্রয়োজন হলে ডাক্তার দেখানোর কথাও বলে দিয়েছিল বৃন্দাকে। তাই আজ রান্নার ভার পুরোটাই কুহেলির কাঁধে। তাই দেখে আবার নথবেশবাবুর আবদার হয়েছে, একদম ঘরোয়া বাঙালি রান্না খাবেন। আর কুহেলিও তাই কোমর বেঁধে লেগে পড়েছে কাজে। আর তার মধ্যেই আলেখও নিজের কাজ অব্যাহত রেখেছে। কাজ মানে ওই কুহেলিকে বিরক্ত করার কাজ আর কি। কুহেলিও বেশ প্রশ্রয়ের সুরেই মাঝে মাঝে একটু কপট রাগ দেখাচ্ছিল। যাই হোক, এভাবে বেশ ভালোভাবেই রান্নার পর্বটা সম্পন্ন হয়ে গেল। 3 জনে যখন একসাথে খেতে বসলো, তখন যেন কুহেলির মনে হলো ওর আর লাঞ্চ করার প্রয়োজন পড়বে না, প্রশংসাতেই পেট ভরে যাবে। নথবেশবাবু খাচ্ছেন কম আর প্রশংসা করছেন বেশি। আলেখ অতটা না হলেও খুব পিছিয়ে নেই, সেও খেয়ে যাচ্ছে আর প্রশংসা করে যাচ্ছে। এমন সাদামাটা রান্নাও যে এতটা সুস্বাদু হতে পারে, এটা যেন ভাবতেই পারছে না ওরা দুজনে। ওদের দুজনকে এত তৃপ্তি করে খেতে দেখে কুহেলির সত্যিই অর্ধেক পেট এমনিই ভরে গেল। কিন্তু আজও যেন কুহেলির মনে হলো নথবেশবাবু খুব কম পরিমিত আহার করলো। জিজ্ঞেস করবো করেও শেষ পর্যন্ত এ কথা সে কথায় ব্যাপারটা চাপা পড়ে গেল, আর একসময় ভুলেও গেল। খাওয়া দাওয়ার পর্ব মিটলে ওরা 3 জনেই একসাথে ড্রয়িং রুমে বসলো একটু গল্প গুজব করার জন্য। টুকটাক কথার মধ্যেই হঠাৎ নথবেশবাবু বললেন, আরে কথায় কথায় তো বলতেই ভুলে যাচ্ছিলাম, আমি কিন্তু নেক্সট উইকে আবার লন্ডনের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আলেখ অবাক হয়ে বলল, আবার? এত অবাক হচ্ছিস কেন? অবাক হব না? এই তো কদিন আগে ঘুরে এলি লন্ডন থেকে। তো একবার গেছি বলে কি আর যাওয়া যাবে না নাকি? আমি কি তাই বললাম নাকি? তাই তো বলছিস। কুহেলি এবার মাঝখানে বলে উঠল, আরে বাবা, তোমরা দুজনেই একটু থামো তো। কুহেলির কথায় ওরা দুজনেই এবার একটু থামলো। কুহেলি এবার নথবেশবাবুকে বললেন, তুমি একবার কেন, ইচ্ছে হলে 10 বার যেতে পারো বাবা, ড্যাড। কিন্তু বাকি কথাটুকু শোনার আগে নথবেশবাবু আনন্দে উৎসাহিত হয়ে বললেন, আমি জানি তো, আমার মেয়েটাই আমাকে বুঝবে। তুই তো একটা অপদার্থ আমার ছেলে হয়ে। শেষের কথাটা অবশ্য আলেখকে উদ্দেশ্য করে বলা। কুহেলি একটু হেসে বলল, তা ঠিক, তবে ড্যাড, আলেখের কথাটাও তো ঠিক। মানে তুমি তো এইমাত্র কয়দিন আগে ঘুরে এলে, তা আবার বেশ লম্বা একটা হলিডে করে, আবার এত তাড়াতাড়ি যাচ্ছ, তাই আর কি। আসলে কি বলতো কুহেলি, আমার যে বন্ধুটির বাড়িতে গিয়েছিলাম করণজিৎ, ওর ওখানে একটা ইন্ডিয়ান ক্লাবে নিয়মিত যাতায়াত আছে। ওই আমার মতো রিটায়ার্ড পার্সনদের ক্লাব আর কি। আমিও গিয়েছিলাম বুঝলে, সবার সঙ্গে বেশ ভালোই আলাপ হয়ে গেছে। ওরা অনেক দিন ধরে একটা প্ল্যান করছিল ঘুরতে যাওয়ার। ঘুরতে মানে বেশ লম্বা একটা ট্যুর আর কি, কিন্তু কোনো না কোনো কারণে ঠিক হয়ে উঠছিল না। এবার এতদিনে সব ঠিক হয়েছে, 2 মাসের ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছি আমরা বুঝলে। ওয়ার্ল্ড ট্যুর, উফ, ভাবলেই বেশ এক্সাইটেড লাগছে। কাজের সূত্রে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছি, কিন্তু একদম পিওর হলিডেতে আর হয়ে ওঠেনি। এইবার আমি বেশ মনের আনন্দে ঘুরে বেড়াবো। এতদিন নানা রকম দায়িত্বের বন্ধনে আবদ্ধ ছিলাম, কিন্তু এখন তোমরা দুজন আছো, আর কোনো চিন্তা নেই। নথবেশবাবুর মুখ দেখি বোঝা যাচ্ছে উনি কতটা খুশি। কুহেলি হেসে বলল, দারুণ ব্যাপার তো, কিন্তু তুমি আগে বললে না কেন? আরে সবে কালকে সবটা ফাইনাল হলো, নেক্সট উইকে লন্ডন যাব, তারপর ওখান থেকে বাকি জোগাড় যন্ত্র সেরে আমাদের ট্যুর স্টার্ট হতে হতে আরও দিন 10 তো লাগবেই। শুনে আমারও যেতে ইচ্ছে করছে জানো তো।
যাবে তো, কিন্তু এখন নয়, যখন তোমাদের দুজনের ছেলে বা মেয়ে বড় হয়ে তোমাদের কাঁধ থেকে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে, তখন তোমরা যাবে। কথাটা শুনে কোহেলির গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। আর চোখে একবার আলেকের দিকে তাকিয়ে দেখলো সেও একটু লজ্জা পেয়েছে, কিন্তু তাও ওর দিকে তাকিয়ে একটা দুষ্টু হাসি ছুড়ে দিতে বলল না। নতবীরবাবু হাসতে হাসতে বললেন, কোথায় কোথায় বেশ ভালো কথা উঠে এলো তো। সত্যি আমার এখন একটা ছোট্ট নাতি বা নাতনি হলেই জীবনটা সম্পূর্ণ হয়ে যায়। সারাদিন বেশ তাকে নিয়ে কেটে যাবে। কি বলিস আলেক? আলেক আর কি বলবে? এহেন কথা কী বা উত্তর দেওয়া যায় বলুন দেখি। আর কুহেলি তার দৃষ্টি এখন পারলে পাতাল লোকে পৌঁছে যায়। সুতরাং নতবেশবাবুই আবার বললেন, না মানে আই নো তোরা এখনও যথেষ্ট ইয়াং, বিয়ের এখনও 1 বছরও হয়নি, লাইফটাকে এনজয় করতে চাস, সবই বুঝি। আফটারঅল এই ফেজটা আমিও তো পার করে এসেছি, বাট স্টিল এক্ষেত্রে আমি নিজের স্বার্থটা একটু বেশি দেখছি, বুঝলি তো। একটা জুনিয়র আলেক বা জুনিয়র কুহেলিকে দেখার লোভ সামলাতে পারছি না, বড্ড বেশি কঠিন। ব্যাস, কুহেলি আর ওখানে বসে থাকার মতো সাহস হলো না। আসলে মনে হচ্ছিল মাথাটা লজ্জার ভারে নুইয়ে পড়তে পড়তে তার জায়গা নেই। সোজা উঠে এক ছুটে নিজের ঘরে গিয়ে ঢুকলো। সেটা দেখে নতবেশবাবু হেসেই অস্থির। বেচারি লজ্জা পেয়ে গেছে মেয়েটা। তারপর আলেকের দিকে তাকিয়ে একটু মৃদু ধমক দিয়ে বললেন, তুই এখানে বসে বোকার মতো হাসছিস কেন? যা ঘরে। আলেক কিছু না বলে চুপচাপ উঠে গিয়ে নিজের ঘরের দিকে এগোলো। নতবেশবাবু একবার আপন মনেই হেসে উঠলেন। নন্দিনী অর্থাৎ আলেকের মায়ের মৃত্যুর পর থেকে বাড়িটা কেমন প্রাণহীন হয়ে পড়েছিল। কুহেলির আগমনের সঙ্গে সঙ্গে বাড়িটা আবার তার হারানো প্রাণ ফিরে পেয়েছে। ওনার অসম্পূর্ণ জীবনটাও যেন এখন সম্পূর্ণ মনে হয়। শুধু এখন নাতি বা নাতনির মুখ দেখে যেতে পারলেই যেন শান্তি। আপাতত এটাই ওনার এখন একমাত্র ইচ্ছা। এটা পূরণ হলে এই জীবনে আর তার কোনো কিছু চাওয়ার থাকবে না। ধীরে ধীরে ওনার মুখ থেকে হাসিটা মিলিয়ে গেল। একটা অব্যক্ত কষ্টের ছাপ যেন ফুটে উঠল ওনার মুখে। কিসের যেন একটা অসহায়ত্ব প্রকাশ পেতে লাগলো তার চোখের তারায়। কি জানি মানুষটার গভীরে না বলা কোনো যন্ত্রণার আধার জমে রয়েছে কিনা। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই সুন্দর লেগেছে আপনাদের। শুনতে থাকুন, পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং মতামতে জানাবেন কেমন লাগছে। আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো, এবং লাইক করতে ভুলবেন না। ততদিন শুনতে থাকুন। ধন্যবাদ।